হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার দিকে তাকিয়ে আমরা কিন্তু 500 জেনারেল সায়েন্সের যে এমসিকিউ সিরিজ করাচ্ছি তার পরবর্তী পার্ট হচ্ছে আজকে। এই ভিডিওতে আমি তোমাদের অনেক নিউমেরিক্যাল বেসড প্রশ্ন রেখেছি, কিছু এমসিকিউ আছে আর কিছু এমন প্রশ্ন আছে যেগুলো তুমি যদি কনভেনশনাল মেথডে সলভ করতে যাও তাহলে পরীক্ষা হলে তোমার টাইম লেগে যাবে। যেমন এই 24 দাগের প্রশ্নটা, এই প্রশ্নটাকে কীভাবে ট্রিকের মাধ্যমে করবো, কারণ এই প্রশ্নটা শুধু এই প্রশ্নটাই নয়, এর ওপর বা এই টাইপের আরও অনেক প্রশ্ন হয়, সেগুলোকেও কীভাবে ট্রিকের মাধ্যমে করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছি। তো টোটাল ভিডিওটা দেখো আর চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আমাদের যে প্রথম প্রশ্ন আছে চলো সেটা দেখে নেবো আজকে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা বলছে সেটা দেখো, যদি ভরবেগ 0.4 গুণ হয়, অর্থাৎ আগে যা ভরবেগ ছিল নতুন ভরবেগ যদি তার 0.4 গুণ অর্থাৎ 4 গুণ হয়, তাহলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? যদি নতুন গতিশক্তি হয় 128 জুল। দেখো কিছুদিন আগেই, মানে এই ধরো 1-2 দিন আগে আমি তোমাদের এ ধরনের একটা সূত্র বলেছিলাম যে কেই যেটা ইকুয়াল টু হয় সেটা পি স্কোয়ার বাই আমাদের হয় 2m। এই যে পি, এই পি আমাদের এখানে ভরবেগ, ঠিক আছে? এই পয়েন্টটুকু তোমাদের মাথায় রাখতে হবে যে পিকেই আমরা এখানে ভরবেগ দিয়ে রিপ্রেজেন্ট করি। পি মানে এখানে ভরবেগ। তার মানে এখানে আমরা যদি আসি তাহলে কেইর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পি স্কোয়ারের সাথে কী হবে? সমানুপাতিক হবে। পি স্কোয়ারের সাথে কী হবে? সমানুপাতিক হবে, ঠিক আছে? এম মানে হচ্ছে এখানে কি? এম হচ্ছে ভর। এম কি? এম হচ্ছে ভর, ঠিক আছে? তাহলে আমরা এইটা থেকে এটা পাচ্ছি, কেই সমানুপাতিক হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কার? পি স্কোয়ারের সাথে, ঠিক আছে? এবার আমি এখানে লিখছি, দেখো P1:P2। নতুন প্রাথমিক ছিল P1, পরে হয়ে গেছে P2। কত হয়ে গেছে? প্রথমে ছিল 1, পরে হয়ে গেছে তার 4 গুণ, ঠিক আছে? তাহলে KE1 কী হবে? KE1:KE2, অর্থাৎ নতুন কেই আর পুরনো কেইর মধ্যে যে অনুপাত দাঁড়াবে সেটা হচ্ছে এই 1 স্কোয়ার, এই 1 স্কোয়ার দাঁড়াবে এই 4 স্কোয়ার, তাই না? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কেইর সাথে সম্পর্কে কী হয়? কেই ইকুইভ্যালেন্ট হয় পি স্কোয়ারের। তাহলে এখানেও এর পি স্কোয়ার হয়ে যাবে, এর স্কোয়ার হয়ে যাবে, এর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? কত হবে? এটা 1:4×4=16 মানে 16 হচ্ছে, ঠিক আছে? এবার দেখো অঙ্কে তোমাদের বলে দিয়েছে নতুন গতিশক্তি, মানে এই যে নতুন গতিশক্তি, এই যে নতুন গতিশক্তি কত বলেছে? 128 জুল। আর আমাদের নতুন গতিশক্তি, দেখো প্রাথমিক গতিশক্তিকে আমরা KE1 বলে ধরেছিলাম, মানে কাইনেটিক এনার্জি 1, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। আর KE2 মানে নতুন গতিশক্তি, সেটা কত হচ্ছে আমাদের? 16 ইউনিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। চলো এটাকে একটু ওপরে লিখি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 16, ঠিক আছে? এই আমাদের হয়েছে। এই যে 16 ইউনিট যেটা কিনা নতুন গতিশক্তি, তারই ভ্যালু জুলে দেওয়া রয়েছে 128 জুল। তো 16 ইউনিটের ভ্যালু আমাদের কত রয়েছে? 128 জুল, ঠিক আছে? আর গতিশক্তি বেড়েছে কতটা? আমরা দেখতে পাচ্ছি 15 ইউনিট বেড়েছে। প্রথমে ছিল 1 ইউনিট, পরে হয়ে গেছে 16, 15 ইউনিট বেড়েছে। তাহলে 16 থেকে 128 কী করে হয়? 8 গুণ করলে হয়, ঠিক আছে? তাহলে 15 ইউনিটের ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু কী করে বার করবো? 15-র সঙ্গে আমরা 8 গুণ করে দেবো। কত অ্যান্সার হবে? 120 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখো আমাদের অপশানেও কিন্তু দেওয়া আছে, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? খুবই ভালো প্রশ্ন। আবারও বলে দিচ্ছি, দেখো 1 ইউনিট ছিল, এই যে হয়ে গেছে কত? নতুন 16 ইউনিট। এটা হচ্ছে পুরনো, এটা হচ্ছে নতুন। আর নতুন গতিশক্তি আমাদের জুলে দেওয়া আছে 128 জুল। তাহলে 16 ইউনিটের ভ্যালু 128, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 120। 15 ইউনিট কেন করছি? দেখো 1 থেকে 16 হয়েছে মানে 15 ইউনিট বেড়েছে। এখানে বলেছে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? 120 জুল বৃদ্ধি পাবে। সে 120 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একজন বালকের ক্ষমতা হচ্ছে 400 ওয়াট এবং ভর হচ্ছে 50 কেজি। প্রতিটি 20 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো সিঁড়ির ধাপ সে 10 সেকেন্ডে উঠতে পারবে? ঠিক আছে, দেখো ক্ষমতা সমান সমান আমরা কি জানি? ক্ষমতা সমান সমান আমরা জানি যে রেট অফ ডুইং ওয়ার্ক, অর্থাৎ কার্য বাই সময়। এই আমরা জানি ক্ষমতা সমান সমান কার্য বাই সময়, ঠিক আছে? এখান থেকে যদি আমরা কার্য নির্ণয় করি, কার্য সমান সমান, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ক্ষমতা, ঠিক আছে? কার্য সমান সমান আমরা কী দেখতে পাচ্ছি? ক্ষমতা ইন্টু আমাদের কী হবে? সময় হবে, ঠিক আছে? কার্য ইন্টু সময় হবে, ঠিক আছে? তাহলে তুমি দেখো ক্ষমতা আমাদের কত বলেছে? 400, আর সময় আমাদের কত বলেছে? 10 সেকেন্ড বলা আছে, খেয়াল করে দেখো বলা আছে। তাহলে এইভাবে যদি আমরা বার করি তাহলে আমাদের কার্য সমান সমান কত হবে? আমরা দেখতে পাচ্ছি 4000 জুল হয়ে যাবে। কিন্তু ক্ষমতার একক ওয়াটে থাকে, ওয়াটের সঙ্গে বা ওয়াটকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা ক্ষমতা পাই, সরি জুলকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাই? ক্ষমতা পাই। আবার ওয়াটকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে আমরা কী পাই? তাহলে আমরা জুল পাই। এই সম্পর্কটা একটু মনে রাখবে, ঠিক আছে? এই সম্পর্কটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ওয়াটকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে আমরা জুল পাই, আর জুলকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাই? তাহলে আমরা ওয়াট পাই, ঠিক আছে? এই দুটো সম্পর্ক খেয়াল রাখবে, এর উপর বেস করে অঙ্কটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার পরের ধাপে চলো। পরের ধাপে কি বলছে? বলছে যে তোমাদের কতগুলো সিঁড়ির ধাপ সে পেরোবে 10 সেকেন্ডে যদি প্রত্যেকটা ধাপের উচ্চতা যেটা হয় সেটা হচ্ছে 20 সেমি করে হয়। দেখো কার্যের দুটো ফর্মুলা আছে, এক কার্য সমান সমান এটা হয়,
আর কার্য সমান শক্তি হয়। এবার তুমি দেখো ওই যে বালক ও কী করছে, ওপর দিকে উঠছে, তা আমরা এখানে স্থিতিশক্তির ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, কারণ স্থিতিশক্তি ইকুয়াল টু এখানে কার্যের পরিমাণের সমান হবে, ঠিক আছে। স্থিতিশক্তি আমাদের কত, আমরা জানি এম ইন্টু জি ইন্টু হাইট। এবার দেখো জি এখানে বলা নেই, তবুও আমরা জি এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেবো। এটা অ্যাকচুয়ালি বলা ছিল, আমি এখানে লিখিনি, ঠিক আছে। তোমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো জি এর ভ্যালু আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিচ্ছি। এটা ইকুয়াল টু আমাদের কী হবে, কার্যের পরিমাণ কত বেরিয়েছে এখানে, 4000 জুল। আমি তোমাদের আগেও বলেছি শক্তি এবং কার্যের পরিমাণ সবসময়ের জন্য সমান হয়, অলওয়েজ ইকুয়াল হবে, ঠিক আছে। এম আমাদের মাস আমাদের কত 50 কেজি, ভর আমাদের 50 কেজি, জি আমাদের কত 10, তাহলে হাইট আমাদের কত বেরিয়েছে, হাইটটা আমাদের লাগবে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের যে হাইট বেরোচ্ছে সেটা আমাদের বেরোচ্ছে 8 মিটার। পয়েন্ট টু বি নোটেড, হাইট কিন্তু মিটারে বেরোবে, কিন্তু এখানে দেখো সে প্রত্যেকটা ধাপের উচ্চতা কত দেওয়া আছে, 20 সেমি করে দেওয়া আছে, ঠিক আছে। তো এবার কতগুলো সিঁড়ির ধাপ সেটা বার করার জন্য, ঠিক আছে, নাম্বার অফ স্টেপস, কতগুলো সিঁড়ির ধাপ, ঠিক আছে, নাম্বার অফ স্টেপস সেটা বার করার জন্য আমরা কি করব, টোটাল যে হাইট সেই হাইটকে আমরা টোটাল কতটা উচ্চতা সেই উচ্চতা দিয়ে কী করবো আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলেই আমরা পেয়ে যাব কতগুলো হাইট এখানে আছে, মানে কতগুলো সিঁড়ি এখানে আছে। তো হাইট আমাদের বলেছে 8, আর সিঁড়ির ধাপ আমাদের বলেছে 20 সেমি, সেটাকে আমরা মিটারে পরিণত করার জন্য 100 দিয়ে ভাগ করলাম, ইকুয়াল টু আমাদের কী দাঁড়াচ্ছে, দেখো এটা কেটে যাচ্ছে, আমাদের বেরোচ্ছে কত 40টি। তাহলে অ্যান্সার আমাদের কী হবে এখানে 40টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? অ্যান্সার আমাদের কী হবে 40টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আবারও বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। এখানে বলেছে 20 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো সিঁড়ির ধাপ সে 10 সেকেন্ডে উঠতে পারবে। এই করে আমরা কার্যে বের করলাম। কার্য সমান কী হবে, স্থিতিশক্তি ইকুয়াল টু কার্য হবে, তো mg8 ইকুয়াল টু এত। এখান থেকে আমরা হাইট কি বার করলাম, 8 মিটার বার করলাম। নাম্বার অফ স্টেপস বার করার জন্য আমরা কী করব, হাইটকে উচ্চতা দিয়ে আমরা ভাগ করে দেবো। উচ্চতা কত বলেছে 20 সেমি, হাইট কত বলেছে 8 মিটার। 8 মিটার বা 20 সেমি, 20 সেমিকে মিটারে কনভার্ট করো, 20/100 করো, 40টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই এসে গেল আমাদের। এই ধরনের প্রশ্ন করে যাও, প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ না কেউ তার কোনো না কোনো শিফটে এই ধরনের প্রশ্ন পাবেই পাবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন ক্ষেত্রে কার্যের পরিমাণ ঋণাত্মক। এই প্রশ্নটা তোমাদের 24/10/2018 পড়েছিল শিফট 2-তে, ঠিক আছে। দেখো ওয়ার্কের যে ধারণা সেটা যদি তোমাদের মাথায় থাকে, ওয়ার্কের ধারণা সমান তোমরা কি জানো, সরণ ইন্টু বল ইন্টু কস থিটা, ঠিক আছে। এবার দেখো এই কস থিটা মানে এই থিটার ভ্যালু যদি তোমাদের 90 হয়, আমরা জানি যে কস 90 ডিগ্রির যে ভ্যালু হয় সেটা আমাদের 0 হয়, ঠিক আছে। কস 90-র ভ্যালু কী হয়, 0 হয়। কস 90-র ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়ার্ক তো আমার এখানে 0 দেবে, কারণ 0-র সঙ্গে বল আর সরণ গুণ করলে ওয়ার্কও তো আমার এখানে 0 চলে আসবে। অতএব যদি তুমি লম্ব করো তাহলে এখানে ওয়ার্কের ভ্যালু 0 আসবে। এখানে কিন্তু 0 বলেনি, আমাদের এখানে দেখো বলেছে ঋণাত্মক, সুতরাং ফার্স্ট অপশানটা তো আমাদের কেটে গেল। নেক্সট অপশানে ভরবেগের সঙ্গে রিলেশান রয়েছে, ভরবেগের সঙ্গে কার্যের রিলেশান এখানে আমরা পাচ্ছি কি, নেই। ওয়ার্ক সমান সরণ ইন্টু বল, সুতরাং এটা পাচ্ছি না। যদিও আমরা কার্যকে আমরা কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেট করতে পারি, আর কাইনেটিক এনার্জির সঙ্গে ভরবেগের একটা রিলেশান থাকে, ঠিক আছে। আর তুমি দেখবে সরণের অভিমুখ যদি ভরবেগের সাথে একই দিকে হয় তাহলে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে এটা পজিটিভ দেয়, সুতরাং এটা তো আমাদের অ্যান্সার হবে না। নেক্সট দেখো সরণের অভিমুখ বলের অভিমুখে, দেখো সরণের অভিমুখ আর বলের অভিমুখ যদি একই দিকে হয় তখন সেটাকে আমরা পজিটিভ ওয়ার্ক বলি। এই ওয়ার্কটাকে আমরা কি বলি, আমরা বলি পজিটিভ ওয়ার্ক। এখানেও কার্য হয়, এখানে কার্য 0 হয় তা নয়, কিন্তু এই ওয়ার্কটাকে আমরা কি বলি, আমরা বলি পজিটিভ ওয়ার্ক। সো এটা তো আমাদের অ্যান্সার হবে না, অ্যান্সার আমাদের ডি হবে। যখন সরণ যেদিকে, ধরো সাপোজ সরণ এদিকে হচ্ছে আর বল প্রয়োগ এদিকে হচ্ছে, এইটা আমাদের বল আর এইটা হচ্ছে আমাদের সরণ, যদি এরকম কখনো হয় তখন আমরা বলি কি যে ওয়ার্ক আমাদের হয়ে যায় নেগেটিভ, ওয়ার্ক আমাদের কি হয়ে যায় নেগেটিভ। সো এই দুটো পয়েন্ট একটু মনে রাখবে, ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো 4 দাগ, একটি বস্তু গোলাকার পথে ঘুরছে, দেখো ঘুরছে মানে ঘোরা থামাচ্ছে না, সে ঘুরেই চলেছে অনন্তকাল ধরে, এক্ষেত্রে তার দ্বারা কৃতকার্য হবে। অ্যান্সার তোমাদের কী হবে, 0। কেন 0 হবে, দেখো একটু আগেই আমি তোমাদের বললাম যে ওয়ার্ক ডান সেটা 0 কখন হয়, একটু আগেই ভালো করে দেখো। আমরা জানি ওয়ার্ক ডান সমান সরণ ইন্টু বল ইন্টু কস থিটা, ঠিক আছে। ওয়ার্ক ডান 0 তখন হয় যখন সরণ আছে, বল আছে, কিন্তু কস যদি আমরা 90 ডিগ্রি করি তখন আমাদের কস 90-র ভ্যালু যেহেতু 0 হয় তাহলে 0-র সঙ্গে তুমি বল আর সরণ গুণ করলে ওয়ার্ক আমাদের কী দেয়, 0 দেয়। এটা একটা কনসেপ্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক আমাদের 0 হচ্ছে। কিন্তু আরেকটা কনসেপ্ট আছে, এটা 1 নম্বর কনসেপ্ট।
ওয়ার্কের দ্বিতীয় যেটা প্রসেস আছে সেটা হচ্ছে যে ওয়ার্ক সমান সমান ওয়ার্ক ডান। ওয়ার্ক সমান সমান কী হবে আমাদের, সরণ ইন্টু বল ইন্টু কস থিটা, আগেরবারও লিখেছি। এবার সরণ যদি তোমার জিরো হয়ে যায়, ধরো সাপোজ সরণ তুমি জিরো দিচ্ছ, তাহলে এই ফুল ভ্যালুটা তোমার কী দিচ্ছে, জিরো দেবে। যেহেতু সরণ আমার জিরো, তাহলে টোটাল ভ্যালু আমার কী দেবে, জিরো দেবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি দুটো কনসেপ্ট যদি আমাদের খাটে, তাহলে আমরা বলতে পারি সরণ আমাদের যদি জিরো হয়, ওয়ার্কও আমাদের জিরো হবে। এবার কোনো বস্তু যখন গোলাকার পথে ঘুরছে, মানে সাপোজ ধরো একটা বস্তু আছে, দেখাই তোমাদের একটু, একটা বস্তু আছে, সে এখান থেকে শুরু করছে স্টার্টিং পয়েন্ট, আবার এখানে গিয়েই থামছে, তবেই তো সে ঘুরছে। এই ধরো এ পয়েন্ট থেকে স্টার্ট করছে, ঘুরে সে আবার এ পয়েন্টেই যাচ্ছে, এক্ষেত্রে সরণ আমার জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরণ আমার কী হচ্ছে, জিরো হচ্ছে। ওকে, যে পয়েন্টের থেকে স্টার্ট করছে যদি কেউ সেই পয়েন্টেই ফিরে আসে তখন সরণ জিরো হয়। আর সরণ জিরো মানে ওয়ার্ক আমার কী হয়ে যাবে, জিরো হবে। অ্যান্সার আমার কী হবে, এখানে শূন্য হবে। এবার তুমি বলবে স্যার এখানে তো বলেনি যে পয়েন্ট থেকে শুরু করছে সেই পয়েন্টে এসেই থামছে। অ্যাকচুয়ালি গোল গোল ঘোরা মানে, গোলাকার পথে ঘোরা মানে সে যে পয়েন্টের থেকে স্টার্ট করছে সেই পয়েন্টে এসেই থামা, যদি কিছু বলে দেওয়া না থাকে। ধরো সাপোজ বললো সে এ পয়েন্ট থেকে শুরু করে এই যে সার্কামফারেন্স আছে বা বৃত্তের পরিধি আছে তার হাফ ডিস্টেন্স গেছে, তখন আমরা সরণ মেজার করতে পারবো, তখন কিন্তু সরণ জিরো হবে না। কিন্তু যদি বলা নেই, আমরা ধরবো যে পয়েন্টে শুরু করেছে সেই পয়েন্টে গিয়েই সে থামছে, তখন কিন্তু সরণ আমাদের জিরো হয়ে যাবে। ওই জন্য অ্যান্সার এখানে জিরো হবে, আর রেলও অ্যান্সার জিরোই নিয়েছিল। তো এলপি 17/8/2018 শিফট 3 পড়া কিন্তু এই প্রশ্নটা। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্নটা, এই প্রশ্নটা একটু লিটল বিট কনফিউজিং। ঠিক আছে, যদিও এলপিতে অ্যান্সার শূন্য নিয়েছিল, তবু আমার মতে অ্যান্সার শূন্য হবে না। একটি বস্তুর ওপর একটি বল প্রযুক্ত হলো, যদি কার্য শূন্য হয় তাহলে সরণ হবে। দেখো তোমরা একটু আগে বলবে স্যার আপনি একটু আগেই বললেন কার্য যদি শূন্য হয় সরণও শূন্য হবে, কিন্তু আমি তো দুটো কন্ডিশন দিয়েছিলাম। কস থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলেও তো, ভালো করে বুঝবে, কস 90 ভ্যালু জিরো হয়, তো কস 90 যদি হয় তাহলেও তো ওটা শূন্য হয়ে যেতে পারে। তো সরণ, দেখো যখন কস থিটা ইকুয়াল টু আমার কস 90 হচ্ছে, ঠিক আছে, তখনও তো কার্য আমার জিরোই হচ্ছে না, সেখানে সরণের ভ্যালু থাকতেও পারে, সেখানে সরণের ভ্যালু থাকতেও পারে। এখানে বলেছে বল, এখানেও বল কিন্তু প্রযুক্ত হচ্ছে, এখানে বল প্রযুক্ত, প্রযুক্ত বলে দিলাম মানে অ্যাপ্লাইড। ঠিক আছে, দেখো বল প্রযুক্ত হচ্ছে, কস থিটার ভ্যালু 90 হচ্ছে, 90 ডিগ্রির মান জিরো হয়, সেই জন্য কার্য আমার শূন্য হচ্ছে, যদিও সরণের একটা ভ্যালু ওখানে থাকতেও পারে। সেই জন্য সরণ যে জিরো হতেই হবে কার্য শূন্য হলে তা কিন্তু নয়। কিন্তু এলপিতে এই অ্যান্সারটা শূন্যই নিয়েছিল। ঠিক আছে, তো তোমরা যদি এরকম প্রশ্ন বলো অ্যাকর্ডিং টু রেল তোমরা শূন্য করবে, রেল অ্যাকর্ডিং টু রেল শূন্য করবে। কিন্তু যদি ওখানে বলা যে ক্যান নট বি ডিটারমাইন্ড বা সামথিং থাকে, তাহলে সেটাই অ্যান্সার করা উচিত। তোমরা বলতে প্রভাব পড়বে না, করবে, প্রভাব তো ডেফিনেটলি পড়বে। ঠিক আছে, স্মরণ হবে, প্রভাব পড়বে না এটা হতে পারে না। কার্য যাই হোক না কেন স্মরণের উপর তার প্রভাব থাকে, বা স্মরণের প্রভাব কার্যের উপর পড়ে, সো প্রভাব পড়বে না, এটা হবে না অ্যান্সার। অ্যান্সার আরেকটা থাকলে এটা ভালো হতো, ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ হওয়া উচিত না। হ্যাঁ, স্মরণ যদি শূন্য হয় তাহলেও কার্য শূন্য হতে পারে, কস 90 যদি থাকে তাহলেও কার্য কিন্তু শূন্য হতে পারে। সুতরাং স্মরণ যে সবসময় শূন্য হতে হবে কার্যকে শূন্য করতে গেলে, তেমনটা কিন্তু নাও হতে পারে, কিন্তু রেল এটাকে শূন্য নেয়। ঠিক আছে, যদিও স্ট্যান্ড বাই দেখতে গেলে যদি তুমি নর্মাল চারপাশের আইডিয়া দেখো তাহলে শূন্যই হতে হয়, কিন্তু ফিজিক্স বলছে তা কিন্তু নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটার যে এক্সপ্লেনেশন সেটা তোমাদের 3 নম্বর আর 4 নম্বরে আরও ভালো করে বুঝিয়েছি, ওটা বোঝো তারপর 5 নম্বরে এসো। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এটাও তোমাদের এলপিতে পড়া প্রশ্ন, 9/8/2018 শিফট 1-এর প্রশ্ন। 4 কেজি ভরের একটি বস্তু 5 মিটার/সেকেন্ড গতিবেগে চলেছে এবং আনুভূমিকভাবে চলেছে, এটা হরাইজন্টালি চলছে, ওপর দিকে যাচ্ছে না কিন্তু মাটি বরাবর যাচ্ছে, এবং তার গতিবেগ যদি 10 মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে কতটা কার্য করতে হবে। তুমি একটা জিনিস ভালো করে দেখো, কার্যের যে ফর্মুলা একটু আগে আমরা পড়লাম, ঠিক আছে, যারা জানো অনেক বছর ধরে প্র্যাকটিস করছো তাদের জন্য আমি এই কথাগুলো বলছি না, তারা একবার ট্রাই করো, আর যারা প্রথমবার করছো তাদের জন্য, বা তারা 2-3বার ট্রাই করছো তাদের জন্য। কার্য সমস্যা আমরা কী দেখলাম, সরণ হলো ইন্টু বল হলো ইন্টু আমরা কস থিটা, এইটা আমরা দেখলাম। ঠিক আছে, এইটা আমরা দেখলাম। ওকে, এবার একটা জিনিস তুমি মাথায় রাখো যে এই যে তোমাদের সরণ, বল আর কস থিটা, এই তিনটে জিনিস ইউজ হচ্ছে, এই তিনটের মধ্যে কোনটা এখানে আছে তুমি দেখতে পাচ্ছ, এখানে সরণও নেই, বলও নেই, এখানে কেবলমাত্র একটা ভর দেওয়া রয়েছে, তো কার্য মাপবো কী করে। একটু আগে আমি তোমাদের বলেছি যে কার্য যখন এই পদ্ধতিতে মাপা যাবে না, এই পদ্ধতি যখন কার্য মাপা যাবে না, তখন কার্য আর শক্তিকে আমরা সেম করে দিই, এবং কার্য আর শক্তির ফর্মুলা আমরা একসাথে একইভাবে অ্যাপ্লাই করি। শক্তি বলতে এখানে আমরা কোন শক্তির কথা বলবো, দেখো গতি রয়েছে, ফলে এখানে আমরা মাপবো গতিশক্তি, এবং প্রাথমিক গতিশক্তি এবং শেষের গতিশক্তি দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য করতে পারি বা তুলনা টানতে পারি, তাহলে আমরা বের করে ফেলবো কতটা কার্য হয়েছে। চলো সেটা করা যাক। অর্থাৎ এখানে তোমাদের আমি কী বুঝলাম, যখন কার্যের যে রাশিগুলোর উপর নির্ভরশীল সেগুলো যখন থাকবে না, তখন শক্তি দিয়ে কার্যকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখানে কার্য আর শক্তি কী হবে, সেম হবে।
কার্য ইকুয়াল টু শক্তি হবে, আর স্পেসিফিক্যালি বলতে গেলে কার্য আর গতিশক্তি এখানে সেম হয়ে যাবে। ঠিক আছে, দেখো গতিশক্তির যে ইংলিশ হয় একটু আগে বলেছিলাম, সেটা তোমাদের হয় কি কেই। ওকে, তো আমরা এখানে কেই প্রাথমিক কেই আর দেখো শেষে কেই শেষে, অর্থাৎ গতিশক্তি শেষে কতটা থাকবে আর গতিশক্তি প্রথমে কেই প্রথমে, এই দুটোর মধ্যে যদি আমরা বিয়োগফল বার করতে পারি তাহলে আমরা পেয়ে যাব কতটা কার্য হচ্ছে। ঠিক আছে, তাহলে শেষে গতিশক্তি কতটা হচ্ছে, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। ঠিক আছে, এই আমাদের হয় এম আমাদের কত, এম আমাদের 4, ভি স্কোয়ার কত আমাদের দেখতে পাচ্ছি শেষে আমাদের ভি স্কোয়ার কত, এইটা আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে শেষে, এইটা শেষে, শেষে আমাদের গতিবেগ কী হচ্ছে এইটা। ঠিক আছে, আর এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে প্রথমে। প্রথমে আমাদের দেখো লিখে দিচ্ছি কেন, যারা প্রথম কাছে তাদের সুবিধার জন্য। ঠিক আছে, এটা এখানে আমরা কী পাচ্ছি 10 স্কোয়ার পাচ্ছি, মাইনাস এখানে আমরা কী পাচ্ছি হাফ ইন্টু 4 ইন্টু গতি প্রথমে কত ছিল 5 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই আমাদের ফর্মুলা হয়, যারা জানো না তার জন্য হাফ ইন্টু এম ভি স্কোয়ার হয়। ঠিক আছে, এবার হাফ আর এম মানে হাফ আর 4টা কমন নাও, তাহলে এখানে কী হবে 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এই তোমাদের আসছে। এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন। এখান থেকে আমরা কী পাচ্ছি হাফ ইন্টু 4, ঠিক আছে, ইন্টু তুমি দেখো এখানে কত হচ্ছে আমার 75 হচ্ছে, এখানে হাফ, সরি হাফ ইন্টু 4, এখানে কত হচ্ছে 75, এটা কেটে বেরিয়ে যাচ্ছে 2, তাহলে 75 ইন্টু 2 করলে আমি কী পাচ্ছি 150, এইটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো কোথায় গেল, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে বলছি একটি বস্তুকে উলম্বভাবে ওপরে ছোঁড়া হলো এবং যদি সর্বোচ্চ উচ্চতা হাইট যদি সেটা যদি এইচ হয়, তাহলে বস্তুটির উড্ডয়নকালে উচ্চতা 3/4 অংশ পর্যন্ত নিচের কোণটি সঠিক। দেখো বস্তুটার উচ্চতা আস্তে আস্তে বাড়ছে এবং 3/4 উচ্চতা পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ 4 ভাগে 3 ভাগ সে উঠেই যাচ্ছে, তাহলে 1 ভাগ বেঁচে রয়েছে। আমি তোমাদের কালকে বা পরশুদিন যে ভিডিওটা করেছি তাতে বলেছিলাম এই উচ্চতার যে রেশিও তার সাথে কিন্তু কেই আর তোমাদের পি অর্থাৎ গতিশক্তি আর স্থিতিশক্তির যে রেশিও সেটা নির্ভর করে। এখানে তুমি দেখতে পাচ্ছ উচ্চতা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ স্থিতিশক্তি বাড়বে, কারণ স্থিতিশক্তির ফর্মুলায় উচ্চতা কথাটা থাকে। ঠিক আছে, স্থিতিশক্তি বাড়ছে, বেশি হয়ে যাচ্ছে, দেখো টোটাল হাইট এইচ, তার বেশিরভাগটাই উঠে যাচ্ছে, 4 ভাগের মধ্যে 3 ভাগই উঠে যাচ্ছে, বেঁচে থাকছে কত, 1 ভাগ বেঁচে থাকছে। সুতরাং যে ভাগটা বেঁচে থাকছে সেটা হচ্ছে গতিশক্তির সঙ্গে ইকুয়াল হবে, আর যে ভাগটাও উঠে যাচ্ছে সেই ভাগটা হবে স্থিতিশক্তির সঙ্গে ইকুয়াল। তাহলে 3/4 উঠে যাচ্ছে, 1/4 বেঁচে আছে, তাহলে 3/4 হবে ওর কি স্থিতিশক্তি, 1/4 হবে ওর গতিশক্তি, অর্থাৎ স্থিতিশক্তি বেশি হবে, স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি পি, আর কম কেই, গতিশক্তি কম হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, যদি কেউ না বুঝতে পারে তার জন্য আমি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হয়তো বুঝতে পারবে। দেখো এই হচ্ছে টোটাল হাইট, এই হাইটটা আমার কী বলেছে এখানে এইচ বলেছে। ঠিক আছে, এবার বলছে ও সাপোজ ধরো এই হাইট পর্যন্ত উঠে গেছে, এটা হচ্ছে 3/4 হাইট। ঠিক আছে, এই হাইট পর্যন্ত উঠেই গেছে, তাহলে বেঁচে আছে এইটুকুনি হাইট, কত হাইট বেঁচে আছে 1/4 হাইট বেঁচে আছে। মনে রাখবে যতটা হাইট ও উঠছে এইটা হচ্ছে ওর পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তির সাথে ইকুয়াল হয়, আর যতটা হাইট বেঁচে আছে এটা হচ্ছে ওর গতিশক্তির সাথে ইকুয়াল হয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে যদি অনুপাত করি 3/4 আর 1/4, চলো অনুপাত করো, যারা বুঝতে পারছেন তার জন্য অনুপাত করো। তুমি দেখতে পাচ্ছ 4 কেটে যাচ্ছে, অনুপাত কী আসছে 3:1, এটাই হয়ে যাবে পি আর কেইর মধ্যে রেশিও। ঠিক আছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ পি যেখানে মানে স্থিতিশক্তি যেখানে 3 ইউনিট, কেই সেখানে 1 ইউনিট, তাহলে পি বেশি হচ্ছে, তাহলে অ্যান্সার এখানে এইটা হবে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে, এর থেকে ভালো করে আর বোঝানো যায় না। চলো নেক্সট আমি পরের প্রশ্নে যাব। আচ্ছা 8 দাগ, পরের প্রশ্ন, যদি বিভব পার্থক্য 60 ভোল্ট হয় তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িতের পরিমাণ হচ্ছে 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো বলছে যখন বিভব পার্থক্য 165 ভোল্ট তখন অ্যাম্পিয়ার কত হবে। দেখো এই প্রশ্নটাকে দুভাবে করা যায়। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি একটি নির্দিষ্ট পরিবাহীর যদি আমরা কথা বলি যেখানে যখন পরিবাহী চেঞ্জ হচ্ছে না তখন ভোল্ট আর অ্যাম্পিয়ারের সম্পর্ক কী হয়, সমানুপাতিক হয়। অর্থাৎ এটাকে ডিরেক্টলি করা যায় যে 60 ভোল্ট যদি 400 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার দেয় তাহলে 160 ভোল্ট কত অ্যাম্পিয়ার দেবে, একদম ডিরেক্টলি করা যায়। অ্যান্সার তোমাদের আসবে 11 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখে নাও 60 ভোল্টের যখন তুমি কথা বলছো তখন ও 4 অ্যাম্পিয়ার দিচ্ছে। ঠিক আছে, 1 ভোল্টের যদি তুমি কথা বলো তাহলে কী হয় 4/60 অ্যাম্পিয়ার দেবে, আর 165 যদি তুমি বলো তাহলে কী হয় 165 এখানে গুণ হয়ে যাবে, এটাকে যদি কাটো এটা হয় 15 দিয়ে এটাকে কাটলে হয় 11। তো অ্যান্সার তোমাদের কী হয় 11 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, 11 অ্যাম্পিয়ার তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ভেরি ভেরি ইজি এই প্রশ্নটা, কিন্তু এই প্রশ্নটাকে অনেকে অন্যভাবে করে, অনেকে রোধ বার করে করে। দেখো ওহমের ফর্মুলাই যখন বলছে যে ভোল্ট আর অ্যাম্পিয়ার সমানুপাতিক রিলেশনে থাকে তখন রোধ বার করে করাটা আমার মতে বলে ফালতু হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য রোধ বার করে তুমি করতেও পারো, অ্যান্সার তোমার একই আসবে, এই 11 অ্যাম্পিয়ারই আসবে, কিন্তু এক্সট্রা একটা ক্যালকুলেশন আসবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা পরের প্রশ্ন 9 দাগ, 5 নিউটন বলের প্রভাবে একটি বস্তু 10 মিটার সরলরেখা গমন করে,
যদি মোট কৃতকার্যের পরিমাণ 50 জুল হয় তাহলে সরণ এবং বলপ্রয়োগ বিন্দুর মধ্যে সৃষ্ট কোণের মান কত? অ্যান্সার তোমাদের হবে cos 1 হবে, cos থিটার ভ্যালু 1 হবে। দেখতে পাচ্ছ 5 × 10 মানে 50, ওদিকেও 50 থাকবে, দুটো 50 কেটে গিয়ে 1 করে দেবে। তো cos থিটার ভ্যালু 1, cos থিটার ভ্যালু কত রাখলে 1 হয়? 0 এর ভ্যালু 1 হয়, তো 0 ডিগ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি কেউ না বুঝতে পারছো চলো তাকে বলে দিই। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কার্য সমান সমান একটু আগেও তোমাদের আমি বলেছি যে বল ইন্টু আমার কী হবে সরণ ইন্টু আমার কী হবে cos থিটা, এই তো আমার হয়। এখান থেকে আমি দেখতে পাচ্ছি কার্য আমার বলেছে 50 জুল, বল আমার বলছে 5 নিউটন, সরণ আমার বলছে 10, তাহলে cos থিটার ভ্যালু আমার কত হবে? এখান থেকে আমি এটাই বলছি যে 50 এদিকের 50 কেটে বের করে দেবে, এটা 1, তো cos থিটার ভ্যালু তোমার চলে আসবে 1। তো থিটার ভ্যালু কত হলে এখানে 1 আসে? আমরা জানি যে cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের 1 হয়, তাহলে থিটার ভ্যালু আমাদের কী হবে? 0 ডিগ্রি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্ন, এগুলো খুব রেডিমেড প্রশ্ন এবং এবারও এগুলো পড়বে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে 10 দাগে। আচ্ছা 10 দাগ, মোহনের ভর 40 কেজি, প্রতিটি 15 সেমি উচ্চতার 50টি সিঁড়ি অতিক্রম করতে সে 10 সেকেন্ড সময় নিলে তার ক্ষমতার পরিমাণ কত নির্ণয় করো। এটা তোমাদের এলপি 14/8/2018-তে পড়েছে, শিফট 3-তে। কী করব? দেখো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হাইট দরকার। দেখো কার্য যা দিয়ে তৈরি, বল সরণ cos থিটা এসব তো দেওয়া নেই, তার মানে কার্য ইকুয়াল টু শক্তি হবে। আর এখানে কার্য ইকুয়াল টু কোন শক্তি হবে? আমরা দেখতে পাচ্ছি কার্য ইকুয়াল টু এখানে আমাদের স্থিতিশক্তি হবে। ঠিক আছে, কেন স্থিতিশক্তি হবে? কারণ উচ্চতা ব্যবহার করা হচ্ছে, উচ্চতা একটা শক্তিতেই ব্যবহার করা হয়। স্থিতিশক্তি সমান সমান কি? m × g × h। ঠিক আছে, এবারে এইচ বার করতে আমাদের এখান থেকে হবে। এইচ সমান সমান কি? দেখো সে 50টা সিঁড়ি আছে, তার প্রত্যেকটার উচ্চতা হচ্ছে আমাদের 15 সেমি করে। এখন মিটারে আমাদের দরকার, তো 100 দিয়ে ভাগ করে 15টাকে মিটারে কনভার্ট করে নাও। এটাকে এটা দিয়ে কাটলে আমরা কি পাচ্ছি? 15/2 মিটার। তো হাইট আমাদের এখানে কি হচ্ছে? 15/2 মিটার। এটাকে এখানে পুট করো। ঠিক আছে, সরি ইয়েস, এটাকে কি করো? এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে যে এইচ আছে, এইচের এখানে পুট করো। তো যদি তুমি এইচে পুট করো তুমি কি পেয়ে যাবে? এখানে পেয়ে যাবে এম আমাদের কত? 40 কেজি, জি আমাদের কত? 10, আর হাইট আমাদের কত? 15/2। ঠিক আছে, এই তুমি পেয়ে যাবে। এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের এখানে 5, অর্থাৎ এম জি এইচের যে ভ্যালু আসছে আমাদের, সেটা আসছে আমাদের 40 × 5 ইন্টু কত আসছে আমাদের? 15। ঠিক আছে, এই আমাদের আসছে। এবার তোমাকে ক্ষমতা নির্ণয় করতে বলেছে, তোমাকে তো থোড়ি না কার্য নির্ণয় করতে বলেছে, যেটা তো আমাদের কার্য এলো। ঠিক আছে, এটা আমাদের কার্য এলো। এবার আমরা কার্যকে, ঠিক আছে, কার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, ঠিক আছে, কার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি আমরা কী পেয়ে যাবো? আমরা ক্ষমতা পেয়ে যাবো। চলো ক্ষমতা সমান সমান কি? এখান থেকে আমরা যদি বার করি ক্ষমতা সমান সমান কি? 40 × 5 × 15 বাই তোমাদের কী হবে? টাইম কত হবে আমাদের? 10। এইটা কাটাকুটি হবে। অ্যান্সার দেখো 15 × 5 করলে 75, 75 × 4 করলে হয় 300। তো 300 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরি, নট জুল, 300 ওয়াট। ঠিক আছে, 300 ওয়াট, কারণ ক্ষমতা কিন্তু আমাদের ওয়াটে হয়। ঠিক আছে, 300 ওয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি একই হলে ভরবেগ কার বেশি হবে? মনে রাখবে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে যখন গতিশক্তি বেশি হয়, মানে একই হয়। ঠিক আছে, সবসময় মনে রাখবে যখন হালকা আর ভারী বস্তু দেওয়া থাকবে তাদের গতিশক্তি যদি একই হয় তখন যে ভারী তার ভরবেগ বেশি হয়। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? ভরবেগ কার বেশি হবে? ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। এটা প্রমাণও করা যায়। ঠিক আছে, দেখো আমি একটু আগে তোমাদের সূত্র বলেছিলাম, মনে করে দেখো, p²/2m। ঠিক আছে, p²/2m। এই ফর্মুলা থেকে আমরা কি পেতে পারি? যে p এর ভ্যালু কী হচ্ছে? √/ke × 2m। ঠিক আছে, √/ke × 2m, এটা কিন্তু ফর্মুলা, 2 কিন্তু সূত্রের 2। ঠিক আছে, এবার এই ফর্মুলাটাকে তুমি যদি এখানে ফেলো তুমি ইজিলি দেখতে পাবে এটা ম্যাচ করে যাবে। দেখো হালকা বস্তুর ক্ষেত্রে আমরা কি করব? দেখো হালকা বস্তুর ক্ষেত্রে হালকা বলে লিখছি। ঠিক আছে, হালকা বস্তুর ক্ষেত্রে আমি মাসকে ছোট হাতে নিচ্ছি, আর ভারী বস্তুর ক্ষেত্রে আমি মাসকে বড় হাতে নিচ্ছি। এইটা আমরা নিয়েছি। এবার দেখো আমরা কি করব? আমরা হালকা বস্তুর ভরবেগ বার করব। আচ্ছা হালকা বস্তুর ভরবেগ কী হবে? এই ফর্মুলা অনুযায়ী কেই তো উভয়েরই সেম, গতিশক্তি সেম, তাহলে হালকা বস্তুর ভরবেগ কী হবে? √/ke × ছোট হাতের m, এবং সেটা 2m হবে। ঠিক আছে, আচ্ছা ভারী বস্তুর ভরবেগ কী হবে? √/ke × 2 বড় হাতের m। এবার তুমি বলো এইটা হচ্ছে হালকা বস্তুর ভরবেগ আর এটা হচ্ছে ভারী বস্তুর ভরবেগ। তুমি বলো এই যে কেই, দুটোর ক্ষেত্রেই কেইর মান সেম, কারণ গতিশক্তি একই বলেছে,
দুটোর ক্ষেত্রে কেইর মান তুমি এক্স ধরে নিতে পারো, এখানেও কেই সমান সমান এক্স, এখানেও কেই সমান সমান এক্স, এখানেও টু, এখানেও টু, টুতে কোনো পার্থক্য পড়বে না। পার্থক্য কিসের ওপর হচ্ছে, এই যে এম আর এই যে এম, এই এমে পার্থক্য হয়ে যাচ্ছে। ভারী বস্তুর ভর হচ্ছে বড় হাতের এম, অর্থাৎ ভারী বস্তুর ভর বেশি, এই জন্য বড় হাতের এম নিয়েছি আমরা, অর্থাৎ এম এর মান এইখানে বেশি হচ্ছে, তার ফলে রুটের মান এখানেই বেশি হবে। তার মানে ভারী বস্তুর ভরবেগ বেশি হয় হালকা বস্তুর থেকে, এইভাবে আমরা প্রমাণ করতে পারি। ক্লিয়ার হলো? তো অ্যান্সারে মনে রাখবে, অ্যান্সার হবে আমাদের ভারী বস্তু। আবারও বলেছি, রিপিট করে দিচ্ছি, হালকা এবং ভারী বস্তুর গতিশক্তি যদি একই হয়, ভরবেগ কার বেশি হবে, যে ভারী তার বেশি হবে। এটা ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন এবং বারবার রেলে রিপিটেডলি এই প্রশ্নটা পড়ে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন 12 দাগ, 200 গ্রাম ভরের একটি বস্তুর গতিশক্তি 10 জুল হলে ভরবেগের পরিমাণ কত? এটাও এই ধরনের প্রশ্ন, ঠিক এক্স্যাক্টলি এটাই যে রিপিট হয়েছে তা না, এটা তো পরীক্ষাতে পড়েইছে, দেখতে পাচ্ছ 26/9/2018-তে শিফট 2-তে পড়েছে। কিন্তু এই প্রশ্নটার মধ্যে প্রচুর প্রশ্ন বারবার রিপিট এসছে, ঠিক আছে। 200 গ্রাম ভরের একটি বস্তুর গতিশক্তি যদি 10 জুল হয়, ঠিক আছে, তাহলে তোমাদের কী বলেছে, ভরবেগ কত? দেখো আমরা জানি যে ভরবেগ বার করতে গেলে, ভরবেগ বার করতে গেলে আমাদের ভর তো লাগবেই, তার সাথে বেগকে আমাকে কী করতে হয়, ইনটু করতে হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন দেখো ভর দেওয়া আছে, যদিও গ্রামে দেওয়া আছে, লাগে আমার কেজিতে, দেখো এখানে কেজি লেখা আছে সব কটাতে, তো এটাকে গ্রাম থেকে কেজিতে আমাদের কনভার্ট করতে হবে, 0.2 কেজি হয়ে যাবে, সেটা অন্য কথা। কিন্তু জুল তো দেওয়া আছে, অর্থাৎ গতিশক্তির ফর্মুলা কী হয়, গতিশক্তি, ঠিক আছে, গতিশক্তির ফর্মুলা কী হয়, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে। এম মানি এখানে ভর, এটা হচ্ছে ভি, এম ইন্টু ভি হয়, ঠিক আছে। এম মানি হচ্ছে কি এখানে ভর। এবার এখান থেকে এইটা ইকুয়াল টু আমাদের এখানে কী দেওয়া আছে, 10 জুল আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো হাফ ইন্টু এম কত, দেখো আমি বললাম একটু আগে এটাকে কেজিতে পরিণত করতে হয়, তার মানে 0.2, ঠিক আছে, ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে। এইটা ইকুয়াল টু আমাদের কী আছে, 10 আছে, ঠিক আছে, যদি নিউমেরিক ভ্যালু লিখি। তো আমরা কী দেখতে পাচ্ছি, নিচে একটা 10 যাবে, সেই 10 এর সঙ্গে ইন্টু হবে, তার মানে ভি স্কোয়ারের ভ্যালু আসবে আমাদের 100, আর ভি এর ভ্যালু আসবে আমাদের 10, এত মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড আসবে। এবার দেখো, এবার আমি কি করব, সিম্পলি আমি এই যে জায়গাটায় আমি বেগ বের করে ফেলেছি, তো এম ইন্টু ভি করে দেবো। এম কত, আবারও বলছি, অলওয়েজ এটাকে কেজিতে নিয়ে যাবে, 0.2 কেজি ইন্টু আমাদের বেগ কত, 10, তাহলে অ্যান্সার আমাদের কি আসবে, এখানে দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি 20 হবে, মানে 2 হবে, 20 মানে 2 হয়ে যাবে, কারণ পয়েন্টে যেটা শুধু কেটে বেরিয়ে যাবে। তো ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার, এত কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার হবে, এত কেজি মিটার পার সেকেন্ড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দুটো ধাপে এই অঙ্কটাকে করতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ। কেন এটা সেকেন্ড ধাপ, কারণ দেখো ভর আমাদের আছে, বেগ আমাদের জানা নেই, বেগটা আমরা এভাবে বার করব, তারপরে আমরা পুট করতে পারবো। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। তো যারা মোটামুটি প্রিভিয়াস ইয়ার ঘেঁটেছো তারা তো জানোই এই ধরনের প্রশ্ন কতবার রিপিট এসছে। CH4, এই যে যৌগটা রয়েছে, এই যৌগটার ভর কত হবে যখন তার মোল হচ্ছে 0.1 মোল, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো সি মানে হচ্ছে কার্বন, কার্বনের যে পারমাণবিক ভর হয় সেটা হয় 12, এইচের এক একটার 1 করে হয়, এখানে 4 আছে, 1 ইন্টু 4, তাহলে কত হচ্ছে, 12 প্লাস 1 ইন্টু 4 মানে 16 গ্রাম হচ্ছে। এবার এই 16 গ্রাম কখন, যখন আমার মোল হয় 1 মোল, 1 মোল যখন হবে তখন আমার হবে 16 গ্রাম, ঠিক আছে। 1 মোল হলে 16 গ্রাম হয়, এখানে তো 0.1 বলেছে, এখানে কি বলেছে, এখানে বলেছে 0.1 মোল, তাহলে 0.1 মোল হলে কী হবে, এরও একটা পয়েন্ট পড়বে, তো 1.6 গ্রাম হয়ে যাবে অ্যান্সার। তো অ্যান্সার আমাদের সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। দেখো কোশ্চেন্স কিন্তু সোজা, কিন্তু তুমি একবারে যদি না করে যাও তোমার কিন্তু পরীক্ষা হলে গিয়ে ডেফিনেটলি টাফ লাগবে। ওকে, কী কী জানতে হবে, কার্বনের অ্যাটমিক মাস কত আর হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত, পার হাইড্রোজেন পিছু 1 করে 4টে আছে, 1 ইন্টু 4, তার মানে টোটাল কত হলো, 12 প্লাস 4 মানে 16 গ্রাম হলো। 1 মোলে 16, তো 0.1 মোলে কত, 1.6 গ্রাম। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে। এটাও কিন্তু তোমাদের বারবার রিপিট হওয়া প্রশ্নগুলোর টাইপের মধ্যে একটা, বলেছে এত মোল SO2-তে কতগুলো সালফার পরমাণু আছে, ঠিক আছে। দেখো 1 মোল বলতে আমরা কি বুঝি, যখনই আমরা 1 মোল কোনো কিছুর কথা বলি তার মানে আমরা বুঝি 6.022 ইন্টু 10⁻23T, এখানে পরমাণু বলেছে, পরমাণুর কথা বলি, ঠিক আছে। এখানে বলেছে 0.6 মোল, তাহলে এর সঙ্গে কী করে দাও, 0.6 মোল তুমি ইন্টু করে দাও,
6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.6, এখান থেকে আমরা যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে 3.613 ইন্টু 10⁻23। কারণ দেখো 10⁻23টা থেকেই যাবে, এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, ইকুয়াল টু আমাদের এইটা হয় ফার্স্ট অপশান উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, যখন এরকম প্রশ্ন পড়বে ডিরেক্ট এরকম করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে 2 সেকেন্ডে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 15 দাগে যাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে ওই ধরনের টাইপের থার্ড টাইপ। ঠিক আছে, টাইপগুলো করাচ্ছি আস্তে আস্তে, তোমাদের 15টা যে কোশ্চেন্স করিয়েছি দেখবে টাইপগুলো তুলে তুলে কিন্তু তোমাদের করিয়েছি। বলেছে 540 গ্রাম গ্লুকোজে কত মোলের সমান। দেখো গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ, ওকে, গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা কী হয়, C6H12O6 হয়, সবাই জানি। দেখো এখানে কটা কার্বন আছে, 6টা, এক একটা কার্বনে কত হয়, 12 করে হয়, 6টা কার্বনে কী হবে, 6 ইন্টু 12 হবে। ঠিক আছে, এক একটা হাইড্রোজেনের 1 করে হয়, এখানে আছে 12, তো 1 ইন্টু 12 হবে। এক একটা অক্সিজেনের আমাদের 16 করে হয়, এখানে আছে 6টা, তো 16 ইন্টু 6 হবে। তাহলে 6 বারং কত হয়, 72 হয়, 12 ইন্টু 1 কত হয়, 12 হয়, 6 ইন্টু 16 ইন্টু 6 কত হয় তোমাদের, 6×96 হয়। ঠিক আছে, কী করে, জাস্ট এগুলোকে প্লাস করে দাও, তুমি পেয়ে যাবে গ্লুকোজের আণবিক ভর কত। আণবিক ভর কেন, গ্লুকোজ একটা যৌগ, 6টা কার্বন, 12টা এইচ মানে হাইড্রোজেন এবং 6টা অক্সিজেন দিয়ে তৈরি হয়। এই মৌলগুলো দিয়ে একটা গ্লুকোজ বলে যৌগ তৈরি হচ্ছে। তাহলে টোটাল কত, এর 72, এর 12, এর 96, টোটাল কত হচ্ছে দেখো, 2 4, 4 আর 6 হচ্ছে 10-এর 0 হয়, থাকলো 1, 9 আর 1 10 আর 1 11, 11 সাথে হচ্ছে তোমাদের 18। ঠিক আছে, অর্থাৎ 180 গ্রাম, অর্থাৎ গ্লুকোজের যে আণবিক ভর হয়, এটা হচ্ছে আণবিক ভর, কত হয়, 180 গ্রাম। আচ্ছা, এর পরের স্টেপে কী করবো, দেখো এখানে রয়েছে 540 জি, এইটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে গ্রাম আণবিক ভর। এই গ্রাম আণবিক ভরকে আমাদের যে আণবিক ভর বেরিয়েছে তা দিয়ে ভাগ করে দেবো আমরা। তো 540 এখানে আছে, তাকে আমরা যদি 180 দিয়ে ভাগ করে দিই, আমরা কি পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো 3 মোল। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, 3 মোল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হয়েছে? আবারও বলছি, যে গ্রাম আণবিক ভর দেওয়া থাকবে, এত জি মানে গ্রাম আণবিক ভর, একে আমরা কি করব, গ্লুকোজের যে আণবিক ভর, যে যৌগটা থাকবে এখানে গ্লুকোজ, তার আণবিক ভর দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা মোল পেয়ে যাবো। নাম্বার অফ মোল মানেই হচ্ছে গ্রাম আণবিক যে ভর থাকবে বা গ্রাম ভর থাকবে, তাকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করে দিই। আবারও বলছি, যে গ্রামে যে ভরটা লেখা থাকবে, গ্রাম ভর, ঠিক আছে, বাই আণবিক ভর, আণবিক ভর, ঠিক আছে, এটা করলে আমরা কি পেয়ে যাই, আমরা পেয়ে যাই নাম্বার অফ মোল। কি পেয়ে যাই, নাম্বার অফ মোল। নাম্বার অফ মোলের ফর্মুলায় এটা হয় গ্রাম ভর বাই আণবিক ভর। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 16 দাগ, পরের প্রশ্ন, একটি পরিবাহকের রোধাঙ্ক নিচের কোন বিষয়গুলির উপর নির্ভর করে। দেখো রোধাঙ্ক বলেছে, রোধ বলেনি। রোধ যদি বলতো তাহলে সব কটাই অ্যান্সার হতো, উপাদান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য, বিভিন্ন আরেকটা জিনিস দেওয়াও নেই, সেটা হচ্ছে উষ্ণতা। ঠিক আছে, টেম্পারেচারের উপরও নির্ভর করে। কিন্তু এখানে রোধাঙ্ক বলেছে, রোধাঙ্ক এইখানে যে অপশন আছে তার মধ্যে উপাদান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। উপাদান অ্যান্ড উষ্ণতা, এই দুটো বিষয়ের উপর কিন্তু রোধাঙ্ক নির্ভর করে। রোধাঙ্ক কিন্তু বাকিগুলোর উপর নির্ভর করে না। রোধ হলে উপরে সবকটাই অ্যান্সার হতো। আমি বারবার বলছি, রোধ আর রোধাঙ্ক কিন্তু সেম নয়। রোধের একক হচ্ছে ওহম, রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে ফর্মেশন দ্বারা সেটা হচ্ছে ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার। দেখো রোধাঙ্কের যে ফর্মেশন দাঁড়ায় সেটা হচ্ছে ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার। এই হচ্ছে রোধাঙ্কের যে একক হয় তার ফর্মেশন দ্বারা। এবার এই মিটার দিয়ে মিটারকে কেটে দেওয়া হয়, ফলে একটা মিটার এখানে বেঁচে থাকে। তাহলে ওই জন্য কী হয়, ওহম মিটার এখানে তোমাদের এর একক হয়ে দাঁড়ায়। ঠিক আছে, চলো নেক্সট আমরা 17 নম্বর দাগে যাব। পরের প্রশ্ন দেখো, দুটি একই ভরের বস্তু উষ্ণ যদি T1 এবং T2 হয়, তাদের একসাথে রাখলে অন্তিম উষ্ণতা কী হবে। দেখো যে ফর্মুলা হয় যে অন্তিম উষ্ণতা, ঠিক আছে, টি ফাইনালের যে ফর্মুলা হয়, টি মানে টেম্পারেচার, ফাইনাল মানে ফাইনালি, অর্থাৎ ফাইনাল টেম্পারেচার যে ফর্মুলা হয় সেটা হয় তোমাদের M1 ইন্টু T1, ঠিক আছে, M2 ইন্টু T2 বাই তোমাদের কি হয় M1 প্লাস M2। ঠিক আছে, এই তোমাদের হয়। এখন তুমি দেখতে পাচ্ছ এখানে M1 আর M2, M1 হচ্ছে প্রথম বস্তুর ভর, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর। এখানে বলেছে একই ভর, মানে M1 ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, M2 হয়ে যাবে। এই দুটো আমাদের সেম হয়ে যায়। যেহেতু M1 ইকুয়াল টু আমাদের M2 হয়ে যাচ্ছে, ফলে এখান থেকে আমরা যদি ফর্মেশন করে দেখো M1 ইকুয়াল টু M2 হয়ে যাচ্ছে, তো এখানে M1 এখানে M1 হবে, M1 কমন যাবে, T1 প্লাস T2 হবে, বাই তোমাদের কী হবে, M1 প্লাস M1 হবে। M1 কেটে বেরিয়ে যাবে, নিচে থাকবে 2, ওপরে থাকবে T1 প্লাস T2। তুমি এখানে ক্লিয়ারলি বুঝতে পারছো যে তাদের প্রাথমিক উষ্ণতা গড় হবে, কারণ এই ফর্মেশনটা, এই ফর্মুলাটা তখন এরকম হয়ে যাবে, T1 প্লাস
T2 বাই তোমাদের 2। এই ফর্মেশনটাই যদি M1 ইকুয়াল টু M2 রাখো, এই যে M1টা M1, M2টাকে যদি M1 করে দাও, এখানেও তাই করো, তাহলে দেখবে ফর্মেশনটা এরকম হয়ে যাচ্ছে, মানে প্রাথমিক যে টেম্পারেচার তার গড় ওখানে হয়ে দাঁড়াবে। তো অ্যান্সার আমাদের কী হবে? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন 18 দাগ। এটি ইলেকট্রিক ইস্ত্রির প্লেটে 880 ওয়াট এবং 220 ভোল্ট উল্লেখ করা আছে, তাহলে ওই ইস্ত্রির রোধ কত হবে? দেখো ওয়াট, এই যে ওয়াট, এই ওয়াট সমান সমান ইলেকট্রিক ওয়াট যেটা হয় সেটা সমান সমান আমরা কি জানি? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার হয়, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার হয়। দেখে অ্যাম্পিয়ার কেন রাখবে? রোধ বলছে, তো রোধ বার করার জন্য আমাদের অ্যাম্পিয়ার ডেফিনেটলি প্রয়োজন। তো ওয়াটের জায়গায় বসাও 880, ভোল্টের জায়গায় বসাও 220, অ্যাম্পিয়ার এখান থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে তোমার 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কত হচ্ছে আমার এখানে অ্যাম্পিয়ার? অ্যাম্পিয়ার আমার এখানে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 4 অ্যাম্পিয়ার ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখন এই 4 অ্যাম্পিয়ার থেকে আমরা কী করব? রোধ বার করব। রোধ সমান সমান রেজিস্ট্যান্স সমান সমান আমরা কী জানি? আমরা জানি যে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা দিয়েও করা যায়, পাওয়ারের ফর্মুলা আছে, পাওয়ারের সাথে রোধের সম্পর্ক সেটাও আছে। তো এটা আমাদের ইজি ফর্মুলা, এটা দিয়ে করি। তো এখান থেকে আমরা দেখতে পাবো রোধ ইকুয়াল টু আমাদের কী দাঁড়াবে? ভি আমাদের কত? 220 ভোল্ট দেওয়া আছে, অ্যাম্পিয়ার আমাদের কত বেরিয়েছে? 4। এখান থেকে কাটাকুটি করলে আমাদের কী বেরিয়ে? 55 ওহম, এইটা আমাদের বেরোবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ফার্স্ট অপশন উইল বি কারেক্ট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন রিপিটেডলি কিন্তু বিগত বছরে পড়েছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, এই যেগুলো লেখা নেই এগুলো কিন্তু আরআরবি জেই প্রশ্ন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহারকারী শীতকের আপেক্ষিক তাপ কত? দেখো শীতক বলতে কি, এর ইংরেজি হয় কুল্যান্ট। ঠিক আছে, অর্থাৎ এই যে পাওয়ার প্ল্যান্ট অত্যন্ত গরম হয়ে যায়, তাকে কুল রাখার জন্য তার বিভিন্ন ক্ষেত্রে বা প্রত্যেকটা প্রান্তে নয়, বিভিন্ন ক্ষেত্রে কী হয়? শীতক বা কুল্যান্টে ব্যবহার করা হয়। এই কুল্যান্টের আপেক্ষিক তাপ কী হয়? অত্যন্ত কম হবে, বেশি হবে, দুটোই হতে পারে, আর আপেক্ষিক তাপের উপর নির্ভরশীল নয়। দেখো হবে যেটা, সেটা হচ্ছে অত্যন্ত বেশি হতে হবে। আপেক্ষিক তাপ ইংরেজি হচ্ছে স্পেসিফিক হিট। ঠিক আছে, আমি ইংরেজিগুলো লিখে দিচ্ছি, অনেকের ইংরেজি থাকলেও সুবিধা হয়, অনেকে দেখি কমেন্টে লেখে স্পেসিফিক হিট। ঠিক আছে, স্পেসিফিক হিট। দেখো স্পেসিফিক হিট যদি বেশি হয়, যেমন জলের স্পেসিফিক হিট বেশি, সব থেকে বেশি আমাদের যে নর্মাল চারপাশে যে তরলগুলো আমরা দেখি তাতে আমরা দেখতে পাই যে জলের কিন্তু টেম্পারেচার মানে স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ অনেক বেশি হয়। স্পেসিফিক হিট কাকে বলা হয়? স্পেসিফিক হিট হচ্ছে, ধরো জলের উষ্ণতা তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাইছো, তার ফলে যে উষ্ণতার তাপ কিন্তু আলাদা, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। তাপের ফল হচ্ছে উষ্ণতা, অর্থাৎ তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি পায়। তো উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি জলের বৃদ্ধি করো, তাহলে বেশি পরিমাণ তাপ ওখানে প্রয়োগ করতে হয়। ঠিক আছে, অর্থাৎ জল পরিবেশ থেকে বা যে সোর্স আছে সেই সোর্স থেকে অনেক বেশি পরিমাণ তাপ টানে, তবেই তার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। কুল্যান্টের যদি আপেক্ষিক তাপ বেশি হয়, তাহলে কী হবে? সে অনেক বেশি তাপ গ্রহণ করবে, মানে যে জিনিসটার সঙ্গে ও লেগে থাকবে, ধরো সাপোজ এটা কুল্যান্ট, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কুল্যান্ট। কুল্যান্ট যেহেতু নিউক্লিয়ার পাওয়ার থেকে অনেক বেশি তাপ গ্রহণ করছে, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কী হবে? তাপ টেম্পারেচার কম থাকবে, আর সেই জন্যই তো কুল্যান্টকে ব্যবহার করা হয়। ওই জন্য অত্যন্ত বেশি আপেক্ষিক তাপ কিন্তু কুল্যান্টের হতে হয়। ঠিক আছে, অ্যান্সার এখানে কিন্তু এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আরেকটা কারণও আছে, যখন বেশি তাপ ও শোষণ করবে সেম টেম্পারেচার বৃদ্ধির কারণে, তখন ওর টেম্পারেচার বৃদ্ধি হতেও সময় লাগবে। অর্থাৎ নিজের টেম্পারেচার কম থাকবে, অথচ বেশি টেম্পারেচার কী করবে? পাওয়ার প্ল্যান্ট থেকে টেনে দেবে, মানে পাওয়ার প্ল্যান্ট ঠান্ডা হবে কিন্তু নিজে গরম হবে না। এই জন্য কিন্তু শীতকের আপেক্ষিক তাপ কিন্তু বেশি হতে হয়। ঠিক আছে, আপেক্ষিক তাপের দুটো রেসপন্সিবিলিটি হয়, এক তো নিজে গরম হয় না, যার আপেক্ষিক তাপ বেশি সেই জিনিসটা নিজে তাড়াতাড়ি গরম হয়ে যায় না, অথচ সোর্স থেকে বেশি মানে তাপ টেনে নেয়, বেশি হিট টেনে নেয়। সো বেশি হিট টানার ফলে কী হয়? যেখান থেকে টানছে সেটা ঠান্ডা হয়ে যায়, অথচ নিজের গরম হতে সময় লাগে। এই জন্য আপেক্ষিক তাপ কিন্তু দরকার হয়, বেশি দরকার হয়। ক্লিয়ার? ভালো করে বোঝালাম, কারণ এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ছোটো ছোটো টুকরো টুকরো পয়েন্ট কিন্তু ফিজিক্সে বড় বড় পয়েন্ট তৈরি করে। চলো নেক্সট আমরা 20 দাগে যাব। দেখো একটি গাড়ি দ্রুত বেগে চলছে, তার টায়ারে বায়ুচাপ ড্যাশ পায় কেন? দেখো বৃদ্ধি পায়, দেখো দুটোতেই বৃদ্ধি লেখা আছে, এ আর বিও হতে পারে, বা হতে পারে বায়ুচাপ প্রভাবিতই হয় না, কোনোটাই নয়, অ্যান্সার হতে পারে। হয়তো হয়ে গেল যে কমে যায়, এটাই অ্যান্সার হতে পারে। দেখো এখানে মনে রাখবে, যখন কোনো গাড়ি চলমান হয় তখন তার টায়ার জোরে ঘোরে, এবং ঘোরার ফলে কী হয়? সেখানে কাইনেটিক এনার্জি থাকে, তার ফলে কী হয়? তার টেম্পারেচার বৃদ্ধি পায়। আচ্ছা, টেম্পারেচার যখন বৃদ্ধি পাবে, আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলা আমরা কিন্তু সবাই জানি। আমি তোমাদের কিন্তু বায়ু চাপের ওপর ক্লাস অলরেডি দিয়েছি, পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, পিভি ইকুয়াল টু কী হয়? এনআরটি হয়। এবার দেখো ভি তো ভলিউম তো কনস্ট্যান্ট হয়, একটা টায়ার আছে, টায়ারের মধ্যে কতটা তুমি বায়ু পুরবে সে তো কনস্ট্যান্টই হয় না, অলমোস্ট কনস্ট্যান্ট হয়। তো ভলিউম যখন কনস্ট্যান্ট
ঠিক আছে, তখন এন তো কনস্ট্যান্ট, এন মানে মোলের সংখ্যা, কত মোল আছে ওখানে, ঠিক আছে, নাম্বার অফ মোলস, সেটা তো আমাদের ইকুয়াল হয়ে যাচ্ছে। তো ভলিউম যখন কনস্ট্যান্ট তখন এনও কনস্ট্যান্ট, আর আর তো কনস্ট্যান্টই হয়, তাহলে পি আর টি কী হয়, সমানুপাতিক হয়ে যায়। পি ইকুইভ্যালেন্ট হয়ে যায় কিসের, টি এর, অর্থাৎ টি যত বাড়বে পিও বাড়বে। এবার কাইনেটিক এনার্জি উৎপন্ন হচ্ছে, তার মানে টেম্পারেচার বাড়ে, আর টেম্পারেচার মানে উষ্ণতা বাড়ে বা তাপমাত্রা বাড়ে, তার মধ্যে প্রেশার বাড়বে। তো অ্যান্সার আমাদের কী হবে, বায়ুচাপ বৃদ্ধি পায়, কারণ টেম্পারেচার বৃদ্ধি পায়, তাই এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এই ফর্মুলা দিয়ে এটাকে প্রুভ করে দেখানো যায়। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন 21 দাগ, দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি সাধারণ ভ্রূণকোষের নিউক্লিয়াসের বিন্যাস হলো। এটা তোমাদের ডিরেক্টলি আমি পিডিএফ থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, যদি স্ক্রিনশটটা বেশ ক্লিয়ার ছিল। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে, কোনটা হবে? দেখো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে 3+2+3। ঠিক আছে, মাঝখানে থাকে সেন্ট্রাল নিউক্লিয়াস, ওপরে দুটো কোষ থাকে, মানে তার সঙ্গে একটা ভ্রূণ থাকে, আর নিচে থাকে তোমাদের 3টে কোষ। এইটা তোমাদের অ্যান্সার হবে, এবং 3টে কোষের মধ্যে প্রত্যেকটা নিউক্লিয়াস থাকবে। সো 3+2+3 এইটা তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো চিত্রটা একটু দেখে নাও, এই হচ্ছে আমাদের চিত্র। দেখতে পাচ্ছ একটা এগ আছে, তার সঙ্গে দুটো আমাদের আছে স্নারজিটস। ঠিক আছে, এই দুটো স্নারজিটস, তার সঙ্গে আমাদের এক্স আছে, আর মাঝখানে আমাদের আছে পোলার নিউক্লিয়াস, এটা দুটো হয়, আর অ্যান্টিপোডাল আমাদের হয়, এই যে 3টে আমাদের হয়। মনে রাখবে পোলার নিউক্লিয়াস কিন্তু এখানে এই যে কোষটা, এই কোষটা কিন্তু একটা কিন্তু দুটো নিউক্লিয়াস থাকে, অর্থাৎ এটা কিন্তু ডিপ্লয়েড হয়। এভরিথিং ইন দিস ইজ হ্যাপ্লয়েড, কিন্তু এইটা হচ্ছে তোমাদের ডিপ্লয়েড হয়। ঠিক আছে, তো পোলার নিউক্লিয়াস এখানে থাকে দুটো, এখানে থাকে 3টে, এখানে থাকে 3টে, 3 2 3। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি তোমাদের যখন ডাইকটিলেডন্স মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের এমব্রায়োনিক সাইকের গঠন পড়েছিলাম পেডে, তখন তোমাদের বলেছিলাম। ঠিক আছে, চলো নেক্সট আমি 22 দাগে যাব। আচ্ছা, 22 দাগ, দেখো বলেছে এখানে বিবৃতি এবং সিদ্ধান্ত দিয়েছে কিন্তু বেসড অন সায়েন্স। জলের পিএইচ হলো 7, সেই জন্য এটা প্রশমিত, এটা কিন্তু কারেক্ট। জলের পিএইচ কিন্তু 7ই হয়, আমরা জানি 7 মানে হচ্ছে প্রশমিত। 7-এর থেকে বেশি হলে সেটা ক্ষারীয় হয়, 7-এর থেকে কম হলে সেটা অ্যাসিডিক হয়। ঠিক আছে, এবার বলেছে সমস্ত প্রশমিত পদার্থ নীল লিটমাসকে লাল করে দেয়। দেখো প্রশমিত পদার্থ মানে না সেটা ক্ষার না সেটা অ্যাসিড, সুতরাং লিটমাসের যে রং তার উপর কোনো প্রভাবই পড়বে না প্রশমিত পদার্থের। সুতরাং বিবৃতি 2 ভুল, বিবৃতি 1 কিন্তু সঠিক। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, 1 সত্য 2 মিথ্যা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও, 1 সত্য 2 মিথ্যা, এটাই সরি, ইয়েস, এইটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এটা আমাদের হবে ঠিক, এইটা কিন্তু হবে আমাদের ভুল। কারণ দেখো প্রশমিত বলেছে, তো প্রশমিত হলে তার তো লিটমাসের যে কালার তার উপর কোনো প্রভাবই পড়বে না। আমরা জানি কি যে অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে লিটমাসের কালার চেঞ্জ হয়, কিন্তু প্রশমনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, চলো নেক্সট আমরা 23 দাগে যাব। নেক্সট প্রশ্ন আবার বেগ আর ভরবেগের উপর প্রশ্ন, যদি বেগ 3 গুণ হয় তাহলে ভরবেগ কী হবে বা গতিশক্তি কী হবে? দেখো বেগের স্কোয়ার থাকে গতিশক্তিতে, ঠিক আছে, কিন্তু ভরবেগে বেগের কোনো স্কোয়ার থাকে না। ভরবেগ বলতে কী বোঝায়, ভর ইন্টু বেগ। সো বেগ যদি 3 গুণ হয় ভরবেগও 3 গুণ হবে, কিন্তু গতিশক্তি কী হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে, কারণ গতিশক্তিতে ভি এর স্কোয়ার থাকে। তো 3-এর স্কোয়ার কত হয়, 9। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাকে মুখে করা যায় কোনো সূত্র না লিখেও, কিন্তু যদি কেউ সূত্র লিখতে চাও, ঠিক আছে, তাহলে আমি একটু দেখিয়ে দিই, জাস্ট আ মিনিট। ইয়েস, ভরবেগ বলতে তুমি কি বোঝো, এর আগে অনেকবার লিখেছি যে ভর ইন্টু বেগ। ঠিক আছে, ভর ইন্টু বেগ। এবার এখানে বলছে বেগ আমার বেড়ে কত হয়েছে, 3 গুণ হয়েছে, অর্থাৎ 3x হয়ে গেছে, তাহলে ভরবেগও কী হবে, 3x হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ভরবেগ এখানে কী হবে, 3 ইন্টু হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা দেখতে পাই ভরবেগ কিন্তু 3 গুণ হয়ে যাচ্ছে যখন বেগ আমাদের 3 গুণ হচ্ছে। কিন্তু গতিশক্তির যে ফর্মুলা সেটা আমরা জানি 1/2 ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, দেখো ভি আগে ভি ছিল, এখন বলছে ভি হয়ে গেছে 3v, মানে 3 গুণ হয়ে গেছে, তাহলে 3v এর স্কোয়ার চলে আসবে, অর্থাৎ 9v চলে আসবে। তার মানে আগে যা ছিল, আগে দেখো এইটা ছিল, এখন কি হচ্ছে, 9 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 গুণ হয়ে যাবে। তো গতিশক্তি আমাদের এখানে হয়ে যাবে 9 গুণ, ভরবেগ আমাদের এখানে হয়ে যাবে 3 গুণ। ক্লিয়ার? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটাকে উইদাউট এনি ক্যালকুলেশন, উইদাউট এনি পেন অ্যান্ড পেপারও করা যায়, মাথায় যদি তোমার ভরবেগ আর গতিশক্তির যে কনসেপ্ট সেটা ক্লিয়ার থাকে। চলো নেক্সট আমরা 24 দাগে যাব। আচ্ছা, পরের প্রশ্ন 24 দাগ, C2H6 এটা কতগুলো সমযোজী বন্ধন আছে? আমি তোমাদের জৈব রসায়নের যে 3টে বড় বড় ক্লাস দিয়েছিলাম সেখানে ট্রিকও বলেছিলাম, ইভেন ওর মধ্যে এমসিকিউ আছে, টোটাল যে সিরিজ সেটা আছে। ঠিক আছে, দেখো আমি তোমাদের কী বলেছিলাম, এখানে কতগুলো থাকবে কার্বন, 2টো কার্বন আছে, যতগুলো কার্বন আছে তার সঙ্গে কী করবে তুমি 4 ইন্টু করবে। ঠিক আছে, কত হচ্ছে তোমার, 8 হচ্ছে। ওকে, তো 8টা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আছে কি, এখানে 2টো কার্বন আছে, এই যে 2টো কার্বন আছে, তো তুমি কী করবে, এই 2 থেকে -1 করে এর সঙ্গে কী করবে, বিয়োগ করে দেবে। তো 2 থেকে -1 করলে কত থাকে, 1, মানে এখানে যতগুলো কার্বন থাকবে তার থেকে -1 করবে। ঠিক আছে, 2 থেকে -1 করলে কত হয়, 1,
ঠিক আছে, তাহলে এখানে ইনক্লুড করলে কত হচ্ছে 8 - 1 ইকুয়াল টু হচ্ছে তোমাদের 7। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 7 উইল বি কারেক্ট অ্যান্সার। এবার এইটা কি, এই যে C2 দেখো, এই যে আমাদের C2H6 এটা কি, C2H6 এটা কি, এটা হচ্ছে আমাদের ইথেন, ঠিক আছে, অ্যালকেন, এটা ইথেন, এন মানে অ্যালকেন, এটা অ্যালকেন। এবার ধরো সাপোজ C3 হলো, তাহলে এটা কী হয়ে যায়, এটা H8 হয়ে যায়। এটা কি, এটা হচ্ছে তোমাদের প্রোপেন, ঠিক আছে, আমরা জানি এটা হচ্ছে কি আমাদের প্রোপেন। ওকে, চলো প্রোপেনে একটু করে দেখি এই ট্রিকটা, তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে। চলো প্রোপেনে করে দেখা যাক, তাহলে ট্রিকটা প্র্যাকটিস হবে। দেখো কতগুলো আছে, 3টে, কী বললাম, যতগুলো কার্বন থাকবে, এখানে 2টো কার্বন ছিল না, তার সঙ্গে তুমি কী করলে 4 গুণ করবে। এখানে কতগুলো কার্বন আছে, 3টে আছে, তার সঙ্গে তুমি কী করবে 4 গুণ করবে, ইন্টু 4 হলো কত হলো, 4 3 12টা। এবার আমি কি বললাম, যতগুলো কার্বন আছে তার থেকে তুমি -1 করে এর থেকে বিয়োগ করবে। তাহলে কতগুলো কার্বন আছে, 3টে, তার থেকে -1 করে আবার ওর থেকে বিয়োগ, তাহলে 12 - 2, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 10টা। ঠিক আছে, অর্থাৎ প্রোপেনে কতগুলো সমযোজী বন্ধন থাকবে, 10টা সমযোজী বন্ধন থাকবে। আশা করি মাথায় ঢুকেছে। চলো যাদের ঢোকেনি তাদের আরেকটা চলো দিয়ে দেখাই। এটা ধরো C4 হয়ে গেল, ঠিক আছে, তুমি বলো C4 হলে কতগুলো হবে, বিউটেন হবে, মানে H10 হবে, ঠিক আছে, H10 হবে। C4 এটা হচ্ছে বিউটেন, এটা কি, এটা হচ্ছে বিউটেন, এই জন্য বলি ডেলি ক্লাস দেখতে, এটা হচ্ছে বিউটেন। C4H8 এটা হচ্ছে বিউটেন। এবার দেখো বিউটেনের ক্ষেত্রে তাহলে ট্রিক কী হবে, চলো ট্রিক অ্যাপ্লাই করা যাক। সবুজ নিচ্ছি, কী হবে, যতগুলো কার্বন পরমাণু থাকবে তার সঙ্গে 4 ইন্টু হবে, চলো ইন্টু করো 4, কত হবে তোমাদের 16। আর কি বললাম আমি, এই 16 থেকে কি বিয়োগ যাবে, এখানে যতগুলো কার্বন আছে তার থেকে 1 বিয়োগ করে এর থেকে বিয়োগ যাবে, তাহলে 4 - 1, তাহলে বেসিক্যালি 16 থেকে কী হবে, 3 বিয়োগ যাবে, 16 - 3, অ্যান্সার আমাদের কত হবে 13। অর্থাৎ বিউটেনে কতগুলো সমযোজী বন্ধন থাকবে, 13টা সমযোজী বন্ধন থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। আরেকটা জিনিস মনে রাখবে, যদি C একটা হয় তাহলে আমাদের কী হয়, আমরা সবাই জানি H এখানে 4 হয়, সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা মিথেন বলি। মিথেনের ক্ষেত্রে কিন্তু এটা 4টে হয়, মিথেনের ক্ষেত্রে এই বন্ধনটা 4টা, এটা মনে রাখতে হয়। মিথেন হচ্ছে সরলতম হাইড্রোকার্বন, মানে প্রাথমিক লেভেলের হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, এবং এটা হচ্ছে এক প্রকারের সরলতম অ্যালকেন, এটা সরলতম হাইড্রোকার্বনও আবার সরলতম অ্যালকেনও, ঠিক আছে। তো মিথেনকে মনে রাখতে হয়, এটা স্ট্যান্ড বাই মনে রাখতে হয়। মিথেনে কতগুলো সমযোজী বন্ধন, এখানে যা করছে সব সমযোজী বন্ধন। কতগুলো সমযোজী বন্ধন, 4টে সমযোজী বন্ধন আছে। ইথেনে কতগুলো আছে, প্রমাণ করে দেখালাম 7টা আছে, ঠিক আছে। আচ্ছা প্রোপেনে কতগুলো আছে, একটু আগে দেখালাম 10টা আছে, ঠিক আছে। সরি, ডাক নম্বর দিচ্ছি দেখো আমি অ্যাকচুয়ালি তো 3, ঠিক আছে। আর তোমাদের বিউটেনে কটা হবে, বিউটেনে তোমাদের হবে 13টা, ঠিক আছে। এই ট্রিকগুলো একটু মাথায় রাখবে। এটা কিন্তু কার জন্য ট্রিক, অ্যালকেনের জন্য, অনলি অ্যালকেন যারা তাদের জন্য এই ট্রিকটা খাটবে। অ্যালকিন বা অ্যালকাইনের জন্য কিন্তু নয় কিন্তু, কারণ তাদের ক্ষেত্রে ফরমেশন অন্যরকম হয়। অ্যালকেন যদি বলে তাহলে এগুলো সব অ্যালকেন, এই যে মিথেন এন আছে দেখো, ইথেন এন আছে, প্রোপেন এন, বিউটেন, তারপর আরেকটা কী হয় পেন্টেন, সেটা কি হয় C5H12 হয়। এন থাকলে সেটা আমরা অ্যালকেন বলি। এই অ্যালকেনগুলোর ক্ষেত্রে এই ট্রিক প্রযোজ্য। ক্লিয়ার? চলো নেক্সট আমরা 25 দাগে যাব। 25 দাগ, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। নিচের কোনটি বিউটানোন, পয়েন্ট টু বি নোটেড, কী বলেছে আমাদের, বিউটানোনের কার্যকারী গ্রুপ কি, নোন বলেছে, নোন, ঠিক আছে। বিউটানোনের কার্যকারী গ্রুপ হয় তোমাদের কিটোন, ঠিক আছে, এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। বিউটানোনের কার্যকারী গ্রুপ কি হয়, কিটোন, ঠিক আছে। এবার দেখো যদি এটা নাল হতো, NaL নাল, ঠিক আছে, কী হতো, নাল, যেমন বিউটানাল বা ধরো প্রোপানাল, কী বললাম, প্রোপানাল বা বিউটানাল হতো, যদি আমি লিখে দিই এখানে, ধরো সাপোজ লাস্টে নাল থাকতো, তাহলে সেটা কী হতো, অ্যালডেহাইড হতো, ঠিক আছে, অ্যালডেহাইড বা অ্যালডিহাইড, অনেকে অ্যালডে বা অ্যালডি বলে, যাই হোক অ্যালডেহাইড, ঠিক আছে। আচ্ছা যদি এটা তোমাদের নোল থাকতো, এটা নোন আছে, ভালো করে দেখো কী আছে, বিউটানোন, যদি নোল থাকতো, দন্তনৌকার ল, নোল যদি থাকতো তাহলে কী হতো, তাহলে হতো তোমাদের অ্যালকোহল। লাস্টে যদি বিউটানোল থাকতো তাহলে কী হতো, অ্যালকোহল, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবে, অনেক সময় পরীক্ষার সময় পড়ে যায়। তো এই 25টা প্রশ্নই আজকে আমাদের ছিল। কিছুক্ষণ পরে তোমাদের PDF দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করে নিও, প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রিগার্ডিং সায়েন্স, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।